গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, সিদ্ধান্ত ইসির। গাজীপুরে মার্কিন পর্যবেক্ষক দলের কাছে দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে কালক্ষেপণ করছে মিয়ানমার। আন্তর্জাতিক চাপ ছাড়া সংকট সমাধান সম্ভব নয়, নিউ ইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রামে দুই ভাইয়ের চোখ তুলে এসিড দিয়ে ঝলসে দেওয়ার মামলায় ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের ৬ জনই পলাতক। মৌলভীবাজারে শর্ট সার্কিট থেকে আগুনে মা মেয়ের মৃত্যু। গ্যাস ও বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগে মৃত্যু ঝুঁকিতে খোদ আবাসস্থল, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার তাগিদ। এবং ১ মাসের মধ্যেই গাছ থেকে নামানো হবে আম। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের চাষি। ভালো ফলনের স্বপ্ন বুনছেন কৃষক। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শিরিন আক্তার। গাজীপুর ও খুলনায় সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটছে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী সহ সাধারণ মানুষের। চলছে জয় পরাজয়ের হিসেব নিকেশ। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে গাজীপুরে গেছেন ৩ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। সকালে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে বৈঠকের পর দুপুরে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক করেন। এদিকে খুলনায় উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখর এখন গাজীপুর ও খুলনা নগরী। দ্বিতীয় দিনের মতো দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। সকালে পার্টি অফিসে মতবিনিময়ের পর ঢাকার মার্কিন দূতাবাসের ৩ সদস্যের প্রতিনিধি দল দুই দলের মেয়র প্রার্থীর সাথে কথা বলেন। এ সময় প্রতিনিধি দল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সিটি নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন। সব দলের অংশগ্রহণে এই ক্যাম্পেইন সত্যিই একটি বড় উদ্যোগ। এই নির্বাচন বাংলাদেশের, বিশেষ করে গাজীপুরের মানুষের জন্য বেশ ভালো। এদিকে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে গাজীপুরের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন। এখানে যে একেবারে নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতা ভোট হয়, সেজন্য আমিও ভোটার কাছে ভোট চেয়েছি। আমি আমাদেরকে এখানে কিছু রোডস এন্ড হাই, আমাদের ড্রেনের ব্যবস্থা, ময়লা, এসব সব মিলে, এবং আমাদের গার্মেন্টস সেক্টর তারা কিভাবে কাজ করবে, সব মিলে এখানে সব জনগণকে একসাথে নিয়ে আমরা চলতে চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা সকলের ভোট যাতে সকলে দিতে পারে সে একটা পরিবেশ চাই। এবং ইলেকশন কমিশনার যা বলতেছে, রিটার্নিং যা বলতেছে, মুখে তো বলতেছে, অন্তরের দিক থেকে আমরা অন্তরের খবর তো জানি না। প্রাপ্য সেবা। আর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন বেলা 11:30টার দিকে কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ইশতেহার ঘোষণা করেন। আধুনিক নাগরিক সুবিধা বিনির্মাণের জন্য নগরবাসীর বিশ্বস্ত সেবক হিসাবে সমধিক জনপ্রিয় এই দুই পরিকর্মা এবং সফল মেয়রের অক্লান্ত পরিশ্রম, বস্তুনিষ্ঠ পরিকল্পনা ও স্বচ্ছ কর্মতৎপরতা বিশেষভাবে স্মরণযোগ্য ও লক্ষণীয়। খুলনা নগর নির্বাচনে মেয়র পদে 5 জন এবং সাধারণ ও নারী কাউন্সিলর পদে 86 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15ই মে অনুষ্ঠিত হবে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে গাজীপুরের টঙ্গীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং খুলনায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, শিরিন, প্রচারণায় কিন্তু এখন মুখর পুরো গাজীপুর নগরী। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাশাপাশি দুপুর 2টার পর থেকে যখন মাইকিং এবং মাইকিং এর যে প্রচারণার যে সময়টা শুরু হয়, তখন থেকে কিন্তু আসলে যেই একটা আলাদা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় গোটা গাজীপুর জুড়ে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে শুধুমাত্র যে মেয়র কিন্তু 7 জন প্রার্থী
প্রার্থী রয়েছে এবং শুধু এই 7 জন মেয়র প্রার্থী কিন্তু না, প্রত্যেকটি ওয়ার্ডে যে কাউন্সিলর প্রার্থী রয়েছে কিংবা সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সেই প্রচারণায় যে মাইকিং এর ব্যবহার এটা কিন্তু করছে এবং একটু ভিন্ন ধরনের আমরা দেখছি যে এই মাইকে কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র মাইকে যে ভোট চাওয়া হচ্ছে বিষয়টি তা না, বিভিন্ন জনপ্রিয় বিভিন্ন গানের মাধ্যমে গানের তালে তালে বাজনা বাজিয়ে কিন্তু এখানে অন্য ধরনের একটি নতুন যে প্রচারণার কৌশল যেটা চালু হয়েছে এই গাজীপুর সিটি কর্পোরেশনে, সেটা কিন্তু আসলে সাধারণ যে ভোটাররা আছে তারা কিন্তু বলতে গেলে একটা উৎসবের আমেজে সেটা উপভোগ করছে এবং সাধারণ ভোটাররা কিন্তু এই ফাঁকে এই প্রচারণার কৌশলগুলোর মধ্যে দিয়ে কিন্তু জেনে নিচ্ছে, বুঝে নিচ্ছে কোন প্রার্থী আসলে তারা কতটুকু দিতে চাচ্ছেন বা কোন প্রার্থী তাদের যে প্রতিশ্রুতিগুলো কতটুকু সাধারণ মানুষের কাছে যেতে পারছে। পাশাপাশি তারা কিন্তু জনসংযোগেও কিন্তু পিছিয়ে নেই, যদিও 2 মেয়র প্রার্থী বিএনপি এবং আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী তারা যদিও আজকে সকালে প্রচারণায় বের হতে পারেননি, কারণ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের যে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কারণে কিন্তু বিকেলের পরেই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু প্রচারণায় নেমেছেন এবং নগরের বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু তারা গাড়িতে করে গিয়ে লিফলেট বিতরণ করেছেন এবং হ্যান্ড মাইকের মাধ্যমে তারা ছোট ছোট পথসভা করে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন এমন আশ্বাস সাধারণ মানুষকে দিয়েছেন। পাশাপাশি তারা সুযোগ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিচ্ছেন, জেনে নিচ্ছেন সেই মানুষের কি প্রয়োজন এবং পরবর্তীতে তাদের যে প্রতিশ্রুতিগুলো এই অনুযায়ী গুছিয়ে নিচ্ছেন এবং সার্বিকভাবে উভয় পক্ষই কিন্তু এখন পর্যন্ত যে যদি বলি সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আমার কাছে এখনকার মতো। খুলনায় রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। তরিকুল। ধন্যবাদ লিমন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার আজকে তৃতীয় দিনে আমরা যে দৃশ্যটি আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে নগরীর অলিতে গলিতে ছেয়ে গেছে পোস্টার এবং লিফলেট বিতরণ চলছে বাড়িতে বাড়িতে। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী, তারা কিন্তু তাদের কর্মীরা কিন্তু মাঠ পর্যায়ে যে বাড়িতে বাড়িতে তারা লিফলেট বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আপনাদের একটু বলে রাখি যে এই মুহূর্তে আওয়ামী লীগ মনোনীত 14 দল সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি ওয়ার্কার্স পার্টির একটি কর্মী সভায় তিনি বক্তব্য রাখছেন এবং নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য আজকে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটি তারা এই আয়োজনটি করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তালুকদার আব্দুল খালেক যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু 14 দলের শরিক দল, সেই শরিক দলের সাথে তিনি মিলিত হয়েছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং তাদের কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এরকম কিন্তু অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নুসরাত মঞ্জু তিনি কিন্তু আজকে ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে তিনিও কিন্তু আজকে মাঠে কিন্তু তিনি নেমেছেন এবং তিনি নগরবাসীকে 19 দফা ইশতেহার ঘোষণা করেছেন। অপরদিকে তালুকদার আব্দুল খালেক 31 দফা ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে তিনিও কিন্তু একই রকম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে তারা রাত অবধি এই প্রচারণায় অংশ নিচ্ছেন এবং তাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে শিরিন খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন এবং খুলনা থেকে তরিকুল ইসলাম। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্য বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। নির্বাচনে 2-1টি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি। দুপুরে 2 সিটি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে এই বৈঠকে পুলিশ মহাপরিদর্শক সহ অন্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের জানান 2 সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচনের দিন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সব শিল্প কারখানা বন্ধ রাখতে বিজিএমইএ ও বিকেএমই এর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এছাড়া নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ার গুজবের বিষয়েও নির্বাচন কমিশন সতর্ক থাকবে বলেও উল্লেখ করেন ইসি সচিব। যে কোনো স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না, কিন্তু আমাদের আধা সামরিক বাহিনী হিসাবে বিজিবি আছে, পুলিশ, র্যাব, আনসার, ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত সংখ্যক দেওয়া হবে। সাধারণ যে সমস্ত কেন্দ্র আছে ওখানে 22 জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবে, আর অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো চিহ্নিত করা হবে ওখানে তো 24 জন। দুটি সিটি এলাকায় এমন কোনো ঘটনা হয়নি যেটার কারণে নির্বাচন কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারে। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরে তিস্তা, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। কেন তিস্তা চুক্তি হওয়া দরকার সেটাও আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ আমরা তুলে ধরেছি। বর্ডারে আমরা স্ট্রংলি কন্ডেম মিলিটেন্ট ভায়োলেন্স এন্ড টেরোরিজম ইন এনি ফর্ম অর ম্যানিফেস্টেশন। আমরা আমাদের টেরিটরিকে কারোর জন্য আমরা ইউজ করতে দিইনি, দেব না। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স। রোহিঙ্গা প্রত্যাবাসনে কালক্ষেপণ করছে মিয়ানমার সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ছাড়া মিয়ানমার কখনোই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তির পরিবর্তে কয়েকটি দেশের সমন্বয়ে বহুপক্ষীয় চুক্তি সইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। ইন্টারন্যাশনাল প্রেশার যদি ক্রিয়েট না হয় এখানে, তাহলে মায়ানমার খুব সহজে এদেরকে নেবে বলে আমার কাছে আমি এখন বিশ্বাস করি না। কারণ অনেক তাদের সঙ্গে অনেক আমাদের চুক্তি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এবং আমরা মনে করি এই কথাবার্তাই শুধু কালক্ষেপণ করছে। এটা এখন আমরা বিশ্বাস করি যে বাইল্যাটারালের পরিবর্তে মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচ এটা থাকতে হবে। এদিকে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী সপ্তাহে রাখাইন সফরে যাচ্ছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল। মিয়ানমারের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি। এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘ প্রতিনিধিদের সেখানে যাওয়ার কথা থাকলেও তখন মিয়ানমার সরকারের ইতিবাচক সাড়া না মেলায় সফর বাতিল করেন তারা। এএফপির ওই খবরে বলা হয়, গত আগস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর এটাই জাতিসংঘ উচ্চপদস্থ কোনো প্রতিনিধি দলের প্রথম রাখাইন সফর। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো থেকে একজন করে এ দলে থাকবেন বলে জানা গেছে। আগামী 30 এপ্রিল প্রতিনিধি দলটির মিয়ানমার পৌঁছানোর কথা রয়েছে। এর আগে জাতিসংঘ জানায় 29 এপ্রিল নিরাপত্তা পরিষদের একটি দল বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। বাংলার সময় আরো থাকছে। বান্দরবানে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার অভিযোগ আরেক ভিক্ষুর বিরুদ্ধে। পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। দীর্ঘ 27 বছর পর চট্টগ্রামে খেজুর কাটা দিয়ে দুই ভাইয়ের চোখ তুলে ফেলার পর এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার মামলার রায় দেয়া হলো আজ। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বেকসুর খালাস দেওয়া হয়েছে 4 জনকে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায় 1991 সালের 17 মার্চ রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা একটি মামলায় সাক্ষী দেওয়ার কারণে কবির ও তার ভাই সবুরের চোখ উপড়ে ফেলা হয়। এরপর অ্যাসিড দিয়ে মুখমণ্ডল ঝলসে দেয় আসামিরা। এই ঘটনায় 13 জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে পরের বছর 13 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে দীর্ঘ 27 বছর পর আজ 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 6 জনই পলাতক হয়েছে, মারা গেছেন 1 জন। এই রায় আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারি না। আমি আশা করেছিলাম যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। রায়ের কাগজ হাতে আসলে লার্নেট জেলা পিবির সাথে আলাপ আলোচনা করে হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব উচ্চ আদালতে যাওয়ার। মৌলভীবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে মা মেয়ে নিহত হয়েছেন।
দগ্ধ আরও একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতরাতে রাজনগর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতিবেশীরা জানান, মৌলভীবাজার রাজনগর উপজেলার ভুজবল এলাকার ওয়াসির মিয়ার বাড়িতে গতরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত সেখানে গেলেও বাড়ির কলাপসিবল গেট তালাবন্ধ থাকায় কাউকেই বের করতে পারেননি। এতে আগুনে পড়ে ঘটনাস্থলে নিহত হন মা রোকেয়া বেগম। পরে গেটের তালা ভেঙে দগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মেয়ে শাহিনা বেগম। তালাটা ভাঙার অনেক চেষ্টা করছে, উনি সিটকার দিছে, হালকা সিটকার দেওয়া দিয়ে আমরা ঘুম থেকে উঠিয়ে দৌড়িয়ে আইছি। আমরা 5-7 জন মানুষ পাশাপাশি আইয়া চেষ্টা করছি, অনেক খন্তি কুড়াল দিয়ে যাও তালা ভাঙার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তারারে এটা মরফূর্ণ অবস্থায় আমরা বার করছি। এখন আমার মেয়েটা মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যতটা ক্ষতিগ্রস্ত সবকিছু বিবেচনা করে আমরা প্রশাসন থেকে যতটা সহায়তা করার দরকার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপাত দৃষ্টিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং ফ্রিজের কম্প্রেসারের ব্লাস্টের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হলেও সকল সম্ভাবনাকে সামনে রেখে আমরা এই তদন্ত কাজ এগিয়ে নিয়ে নিচ্ছি। দগ্ধ মুন্নার অবস্থা গুরুতর হয় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। গ্যাস, বিদ্যুতের মতো জরুরি সেবাদাতা সংস্থাগুলোর যথাযথ তদারকি ও ব্যবহারকারী সচেতনতার অভাবে ক্রমেই দুর্ঘটনাজনিত মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে দেশে। চিকিৎসক ও বিশেষজ্ঞদের দাবি, দুর্ঘটনা রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সেবাদাতা সমন্বিত সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে মৃত্যুর মিছিল থামানো কঠিন হবে। মিরপুর 11 নম্বর সেকশনের 5 তলা এই ভবনের নিচতলায় স্ত্রী সন্তান সহ বাস করতেন ভবনটির কেয়ারটেকার মানিক মিয়া। গেল মঙ্গলবার রাতেও কাজ শেষে ঘরে ফিরছিলেন মানিক, কিন্তু গভীর রাতে গ্যাস পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটলে আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যায় নিচতলার ওই ছোট ঘরের স্বপ্ন। একে একে নিঃশেষ হয়ে যায় একই পরিবারের তিনটি প্রাণ। শুধু মানিকের পরিবারই নয়, মর্মান্তিক এমন প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে দেশের কোথাও না কোথাও। আধুনিক সেবা নিতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা প্রয়োজন সেবাদাতা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারকারী পর্যায়েও। গত 2 দিন আগে তার মধ্যে পরিবারের 3 জনই মারা গেল। কি গ্যাস লিকেজ, এগুলো দেখার দায়িত্ব কার? এগুলো দেখার দায়িত্ব বাড়ির মালিক থেকে শুরু করে যারা থাকে এবং গ্যাস যারা ইন্সপেকশন করে। পার্সোনাল সেফটি কনসার্নগুলো সেগুলো আমাদের থরলি মেইনটেইন করা উচিত। প্রকৌশলী এবং চিকিৎসকরা বলছেন, সমন্বিত পরিকল্পনা ও নির্ধারিত সময় অন্তর সেবাদানের এসব অনুষঙ্গ পরীক্ষা নিরীক্ষার কর্মসূচি গ্রহণ করা গেলে রোধ করা যাবে দুর্ঘটনা। ইকুইপমেন্টগুলো, পাইপগুলো ঠিক আছে কিনা, এটা একটা রেগুলার মেইনটেনেন্স এবং একটা সার্টেন টাইম ইন্টারভাল পরে একটা চেক আপের একটা ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। একটা ড্রাস্টিক ক্রাশ প্রোগ্রাম নেওয়া উচিত সবার, সরকার, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস, বাড়ির মালিক, সবাইকে। তা না হলে এই দুর্ঘটনা বন্ধ করা যাবে না এবং এই দুর্ঘটনার শিকার কিন্তু আপনি হতে পারেন, আমিও হতে পারি। এদিকে অবৈধ গ্যাস সংযোগ ও যথাযথ প্রক্রিয়ায় গ্যাস লাইন তৈরি না করায় এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। লাইনগুলো অনেক জরাজীর্ণ হয়ে গেছে, অনেক পুরনো লাইন হয়ে গেছে আর অনেক জায়গায় কিন্তু লাইনগুলো হচ্ছে চোরাই লাইন নিয়েছে, আবার সেগুলো হয়তো প্রপারলি এগুলো প্রোটেক্টেড না। সুরক্ষা সেবা বিভাগকে আমরা বলেছি যে এই সমস্ত পুরনো গ্যাস লাইন যেগুলো আছে এগুলোকে ইন্সপেকশন করে রাখতে হবে, অথবা যে কোনো চোরাই গ্যাস লাইন যেগুলো আছে কিন্তু সেগুলোও কিন্তু শনাক্ত করে এগুলোকে অ্যাটলিস্ট লাইনগুলো কাট অফ করতে হবে। প্রাণহানি ঠেকাতে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দুর্ঘটনার সাথে সাথেই তার নিরূপণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা অর্জনও জরুরি বলে মনে করছেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। রংপুরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা মনি বেগমকে সঙ্গে নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন স্বজনরা। নগরীর পাগলাপিড়ি পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রসূতি মনি বেগমের মৃত্যু হয়। আহত হন আরও 4 জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রথমে আমার স্বাস্থ্য বোনটা মারা যায়, এরপরে আমার মায়েই মারা যায়।
আর এরপর এখন এখানে মেডিকেলে আসে দেখতেছি হেল্পারও মারা গেছে গাড়ির। সকাল থেকে আসা অ্যাক্সিডেন্ট রোগীদের মধ্যে একজন মৃত অবস্থায় এখানে আসে এবং 2 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। বাকি যে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে। একই দিন ঢাকা থেকে পাটুরিয়াগামী একটি বাস মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় পৌঁছালে সেটি একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের সঙ্গে লেগুনাটির ধাক্কা লাগলে শিশুসহ এর 10 আরোহী আহত হন। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে শিশুসহ 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে 5-6 জনের চিকিৎসা দিয়েছি, তারা অলরেডি চলে গেছে। আর 3 জন আমাদের এখানে ভর্তি রেখেছি, তাদের এখন স্বাভাবিকভাবে সুস্থ। আর বাকি 3 জন ছিলেন যারা খুব আশঙ্কাজনক, তাদেরকে ঢাকার উদ্দেশ্যে আমরা প্রেরণ করে দিয়েছি। এছাড়া নেত্রকোনা ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বান্দরবানে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক ভিক্ষুর বিরুদ্ধে। পুলিশ জানায় সকালে সদর উপজেলার বাকিছড়া বিহারের পাশে বৌদ্ধ ভিক্ষু মং থি সাং গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় একই বিহারের আরেক ভিক্ষু পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মং। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে 22 বিঘা জমি নিয়ে সদর উপজেলার প্রধানপাড়া গ্রামে হালিমুদ্দিন ও গড়িয়ালপাড়া গ্রামের মনসুর আলীর বিরোধ চলছে। এরই জের ধরে আজ দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হালিমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও 6 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার এক শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে সদর উপজেলার মুলজান এলাকার একটি ইটভাটায় আব্দুল জলিল নামে এক শ্রমিক কাপড় শুকাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধারে এগিয়ে গেলে আরিফ ও সালমা নামে আরও 2 জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর জলিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মুন্সিগঞ্জে গুলিতে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ এবং সে মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় বুধবার রাতে ইয়াবাসহ দুর্গাবাড়ি গ্রাম থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে সাইফুলকে সঙ্গে নিয়ে কাটাখালী হায়দ্রাবাদ এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সাইফুল। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভৈরবে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ফয়সালকে 27 ঘন্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। নদীতে স্রোত থাকায় লাশের সন্ধান না পেয়ে সাময়িকভাবে উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়। বুধবার বিকেলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নৌকার কর্মচারী ফয়সাল। বাংলার সময় আরো থাকছে। দখল আর নাব্য সংকটে জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে চলা 4টি নদী এখন মরাখাল। দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। আর 1 মাসের মধ্যে গাছ থেকে নামানো হবে আম, তাই শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। থোকা থোকা আম দেখে ইতোমধ্যেই দরদাম হাঁকছেন ব্যাপারীরা। এবার বরেন্দ্র এলাকায় দেরিতে ফুল মুকুল এলেও ভালো ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। নওগাঁ প্রতিনিধি এমআর রকেট রিপোর্ট। নওগাঁর সাপাহার পোরশা ও নিয়ামতপুরের আমবাগানগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। এবার বরেন্দ্র এলাকায় কিছুটা দেরিতে আসে আমের মুকুল, তাই বাগান মালিকরা প্রথম দিকে দুশ্চিন্তায় থাকলেও কয়েক দফা বৃষ্টিপাত আমের জন্য উপকারী হয়ে ওঠে। আমের গুটি কম ঝরে পড়ায় গাছগুলোতে দেখা মিলছে থোকা থোকা আম। এসব আমের ছত্রাক ও ঝরে পড়া রোধে বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করছেন বাগান মালিকরা।
দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরাও এসে এসব বাগানের দরদাম হাঁকছেন। এবছর মুকুল থেকে শুরু করে এখন পর্যন্ত আম ভালো আছে। প্রাকৃতিক দুর্যোগ না দেয় তাহলে আম ভালো থাকবে বলে আশা করতেছি। আর গতবার ছিল কিটে সমাতে, এবার ভালো বড় হয়েছে। গত বছর ওই বাগানটি বিক্রি করেছিলাম 4 লক্ষ টাকায়। এবার বিভিন্ন ব্যাপারীরা আসার পরে দাম দর চলতেছে। গতবার আসছিলাম তো এরকম ছিল না, কিন্তু এবার দেখতে পাচ্ছি ভালো ফলন আছে, এবার বাগানের দামও বেশি। জেলায় ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, বোম্বাই, আম্রপলি, হিমসাগর, লখনউ, মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি হয়। আমের ভালো ফলন ও দাম নিশ্চিতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখনো যে অবস্থায় আছে, যদি প্রাকৃতিক দুর্যোগ বেশি না হয় তাহলে গতবারের চেয়ে আমরা ফলনে আমরা বেশি পাবো। কৃষি বিভাগ তাদের পাশে সবসময় আছে। উপজেলা প্রশাসন সহ কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আমরা ইতিমধ্যেই কিছু দলীয় আলোচনা এবং উঠান বৈঠক করেছি এবং সঠিক পরামর্শ প্রদান করে যাচ্ছি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, এবার বরেন্দ্র এলাকার আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ চলছে। আমাদের আমের প্রক্রিয়াজাতকরণ বা কৃষির প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি ইকোনমিক জোন আমাদের তৈরির পরিকল্পনার প্রস্তাবও গিয়েছে। পোষা ছাড়া আমটাকে ইউরোপের মধ্যে পাঠানো যায় কিনা, এই ধরনের কিছু কথাবার্তা চলতেছে, সেমিনারও হয়েছে পোষাতে। এবার জেলায় 14,500 হেক্টর জমির বাগান থেকে 1.5 লাখ মেট্রিক টন আমের ফলন আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নওগাঁয় ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হয়েছে। সকালে মান্দা, রানীনগর ও সদর উপজেলার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঘণ্টাব্যাপী চলে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি। ফসল ঘরে তোলার আগে পাকা ধানের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এদিকে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ করছে জেলা কৃষি বিভাগ। আবহাওয়া অফিস জানায়, জেলায় 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন মাঠের ধানের পাকা ধান যা ক্ষতি হয়েছে, আরো যদি হয় আরো প্রচুর পরিমাণ ক্ষতি হবে। এই জন্য আমরা খুবই চিন্তিত। ধান নিয়ে আমরা খুব একটা সমস্যার মধ্যে আছি, আতঙ্কে মানুষ এখন সব আধা পাকা ধানই কাটা শুরু করে দিয়েছে। কৃষকদের বলবো, আপনারা যত তাড়াতাড়ি পারেন, অর্থাৎ 80% ধান পেকে গেল, যেন আপনার ধানটা আপনারা কেটে আপনারা আপনাদের বাড়িতে বা আপনারা মাড়াই করে আপনারা সংগ্রহ করুন। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অসতর্কতা ও গাফিলতির কারণেই চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকে জীবিত কন্যা শিশুর পরিবর্তে মৃত ছেলে শিশু ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে দ্বিতীয় দফা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই কথা জানান স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মুজিবুল হক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য চাইল্ড কেয়ার কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। এর আগে 3 সদস্যের তদন্ত কমিটি গত 24 এপ্রিল প্রতিবেদন জমা দেয়। এতে শুধু নার্সের গাফিলতিকে দায়ী করা হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ভুল ডেথ সার্টিফিকেট ও নগরীর পাঁচলাইশ থানায় করা সাধারণ ডায়েরির বিষয়ে উল্লেখ না থাকায় পুনরায় তদন্ত করার নির্দেশ দেয় বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। গত 17 এপ্রিল চট্টগ্রামের চাইল্ড কেয়ার ক্লিনিকে জীবিত কন্যা শিশুর পরিবর্তে মৃত ছেলে শিশু ফেরত দেওয়া হয় এক দম্পতিকে। জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে চলা 4টি নদী এখন মরা খাল। যুগের পর যুগ বেদখল হয়ে যাওয়ায় 4টির মধ্যে 2টি নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বাকি 2টি নাব্য হারিয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। এলাকাবাসী এবং সচেতন মহলের দাবি, নদীগুলো দখলমুক্ত করে নাব্য ফিরিয়ে আনা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প পাশ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। জয়পুরহাট জেলার উপর দিয়ে প্রবাহিত 4টি নদী ছোট যমুনা, তুলসীগঙ্গা, হারাবতী এবং চিরি নদী। এর মধ্যে চিরি নদী ও হারাবতীর এখন অস্তিত্ব নেই। বর্ষার সময় কোথাও কোথাও ডোবার অস্তিত্ব মিললেও মিলবে না নদীর প্রবাহ। আর ছোট যমুনা নাব্য হারিয়ে এবং দিক পরিবর্তন করে হয়েছে মরাখাল। খরা মৌসুমে নদীতে চলে চাষাবাদ। তুলসীগঙ্গারও একই দশা। এ অবস্থায় নদীতে পানির প্রবাহের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। এই নদীতে পানি ছিল, আমরা গোসল করছি, মাছ মারছি, এই নদীর পানি দিয়ে চাষাবাদ করছি। এক সময় বড় বড় মারম আসতো, নওগাঁ থেকে মাল আসতো, অনেক ব্যবসা হতো। শুষ্ক মৌসুমে আমরা কোনো পানি পাই না এবং বর্ষা মৌসুমে 2-1 দিনের বৃষ্টিতে পানিতে আমাদের এলাকা বন্যা দেখা দেয়। নদী 4টি নাব্য হারিয়ে ফেলায় কৃষি এবং মৎস্যের উপর বিরূপ প্রভাবের কথা জানালেন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর বেদখল হয়ে যাওয়া নদীগুলো উদ্ধারে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন পরিবেশ সংশ্লিষ্টরা। নদীগুলো যদি ড্রেজিং করে খনন করে দেওয়া যেত, তাহলে এখান থেকে বন্যার পানিটা দ্রুত সরে যায়, ফসলটা রক্ষা করা যেত। পাশাপাশি রবি মৌসুমে খনন করার ফলে যদি পানি থাকতো, চলে সেই পানি দিয়ে আমরা উপরিস্থ পানি দিয়ে ফসলকে রক্ষা করতে পারতাম। কিন্তু নদী যদি খনন করা না হয় এবং পানি যদি বেড়ে না যায়,
একসময় দেখা যাবে নদী তীরবর্তী যে পুকুরগুলো আছে সেই চাষিগুলো মাছ চাষে উৎসাহ হারিয়ে ফেলবে। প্রচন্ড খরা চলে আসছে, আজকের এই যে বিরূপ যে প্রভাব সেটি তো আমাদের জনজীবনে, আমাদের জয়পুরহাট জেলা কৃষি প্রধান জেলাকে মারাত্মকভাবে ক্ষতি করবে এখনই যদি সঠিক উদ্যোগ আমরা না নিতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানায় প্রায় 1 বছর আগে 4টি নদী খনন এবং রক্ষণাবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। বর্তমানে তা পরিকল্পনা কমিশনের যাচাই বাছাইয়ের জন্য রয়েছে। 4টা নদী পুনঃখনন করা হলে এই নদীতে যে ওয়াটার স্টোরেজ সমস্যা এবং শুকনোর সময় যে পানি প্রবাহ থাকে না, এই সমস্যার সমাধান হবে। 1982 সালে সবশেষ ছোট যমুনা নদীতে খনন কাজ করা হয়েছিল। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পদ্মা নদীতে পানি বাড়ায় কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এলাকার জমিতে পর্যাপ্ত পানি সরবরাহের সম্ভাবনা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, গত 19 এপ্রিল থেকে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রতিদিন গড়ে 12 সেন্টিমিটার করে পানি বাড়ছে। পাশাপাশি বৃষ্টির কারণে বাড়ছে পানির উচ্চতা। এ অবস্থায় চলতি সেচ মৌসুমে জমিতে পর্যাপ্ত পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে খুশি সাধারণ কৃষকরা। যদি কেনানে পানি দেয় তাহলে ধান বা ফসল আমরা জমাতে পারবো বা হবে। পানি যদি বাড়ে আমাদের পানি দিলে একটু সুবিধা ভালো হবে। যেহেতু নদীতে পানি বাড়তেছে, আস্তে আস্তে যদি জিকে এই ব্যবস্থাটা আমাদের জন্য নেয় তাহলে হয়তো পর্যায়ক্রমে আমরা পানিটা পেতে পারি। 12 সেন্টিমিটার মতো পদ্মা নদীর পানি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তাতে জিকে সেচ প্রকল্পের সেচ সুবিধা আরো আমরা সম্প্রসারিত করতে পারছি। লোকজন পানি এভারেজে পানি ভালোই পাচ্ছে। সুনামগঞ্জে 37 বস্তা ভিজিএফ এর চাল জব্দের ঘটনায় মামলা করা হয়েছে। দুপুরে বিশ্বম্ভরপুরে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মানিক হোসেন এ মামলা করেন। পুলিশ জানায়, বুধবার রাতে বাকবের এলাকায় একটি ভ্যান গাড়িতে 6 বস্তা চাল জব্দ করা হয়। পরে অভিযান চালিয়ে 31 বস্তা ভিজিএফ এর চাল জব্দ করা হয়। এই ঘটনায় নিজামুদ্দিন নামে একজনকে আটক করে পুলিশ। জব্দকৃত চালের উৎস অনুসন্ধানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় জনতা 6 বস্তা সহ একটা ভ্যান গাড়ি আটক করে। তার দেওয়া তথ্য মতে পাশে একজন গ্রাম পুলিশের বাড়ি থেকে আরো 11 বস্তা, আর ইউনিয়ন অফিসের সামনে রফিক মিয়ার দোকান থেকে আরো 20 বস্তা, মোট 37 বস্তা চাল আমরা জব্দ করি। আমাদের মাস্টার রোল এবং নামের সঠিক আছে এবং স্টকও সঠিক আছে। আমি ধারণা করছি এই চালগুলা প্লেয়ার বাইজের হবে। ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে শহরতলির দাপুনিয়া এলাকায় তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেজর শেখ নাজমুল আরেফিন। তিনি জানান, অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব 14। এ সময় আবুল কালাম, ইকবাল হোসেন, আশিকুজ্জামান সহ 5 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নগদ টাকা সহ অস্ত্র ও গুলি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে র্যাব। এই ধরনের লোকজনের সাথে এবং এলাকাবাসীর সাথে জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামিরা বিভিন্ন সময় থেকে এবং দীর্ঘদিন থেকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এবং তারা ভূমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এবং পলাতক যেসব আসামি আছে তাদের ধরার ব্যাপারেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। রাজবাড়ী থেকে অস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে জামাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি 1 শুটার গান ও 3টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতরাতে রাজবাড়ী ডিবি পুলিশ দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জামাল পথচন্দ্র নামে একজন ছিনতাইকারী এবং হত্যাকারীকে একটি 1 শুটার এবং 3টি কার্তুজ সহ গ্রেপ্তার করে।
টাঙ্গাইলে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে সদর উপজেলার প্রধান সড়কের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি কোটা পদ্ধতি পুনর্বহালের দাবি জানান তারা। মানিকগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি করা হয়। চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বিকেলে ক্লাস শেষে রিকশা করে বাসায় ফিরছিলেন নাসিরাবাদ উইমেন কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী রিয়া বড়ুয়া। নগরীর বহদ্দারহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তার রিকশাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত শামসুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে কুমারখালী উপজেলায় শিক্ষার্থীর সহপাঠী ও শিক্ষকরা এই মানববন্ধন করেন। স্বজনদের অভিযোগ, গতকাল সকালে ফার্মেসিতে ওষুধ কিনতে যায় ওই শিক্ষার্থী। এ সময় ফার্মেসির মালিক শামসুল আলম কৌশলে পেছনের ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি পালিয়ে এসে বিষয়টি স্বজনদের জানায়। পরে মেয়েটির মা বাদী হয়ে গতরাতে কুমারখালী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে শিরাইদহ বাজার থেকে অভিযুক্ত শামসুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ফেনীতে নানা বৈষম্যের শিকার হিজড়া সম্প্রদায়। পরিবার, সমাজসহ নানা ক্ষেত্রে অবহেলিত ও নিগৃহীত হচ্ছেন তারা, আর স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। প্রায় ফেনীর পথে ঘাটে, হাটে বাজারে ও বিয়ে বাড়ি সহ বিভিন্ন স্থানে দল বেঁধে মেয়েলি সাজে নানান রকম অঙ্গভঙ্গি ও নেচে গিয়ে তৃতীয় লিঙ্গের এরা এভাবেই তাদের একমাত্র উপার্জন চাঁদা তোলে। এদের জীবনযাত্রাও সমাজের অন্যদের চেয়ে ভিন্ন। রাষ্ট্রের মধ্যে থেকেও নাগরিক সুযোগ সুবিধা ও অধিকার থেকেও তারা অনেক দূরে। সভ্য সমাজ থেকে এক প্রকার বিচ্ছিন্ন এই মানুষগুলো ছোটবেলা থেকেই ভিন্ন মানসিকতা ও চরম হতাশার আক্রমণাত্মক হয়ে বেড়ে ওঠে। তাদেরকে সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করার জন্য সরকার আনুষ্ঠানিকভাবে 2013 সালের 11 নভেম্বর তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ বাস্তবে আজও এদের ঠাঁই নেই কোথাও। পেট তো বাঁচাতে হবে আমগো, এই জন্য আমরা মানুষের কাছে হাত পাতি। ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেছি, টাকা দেওয়ার কথাই বলছি, তারা কোনো রুম দেয় নাই, তাকে কোনো চিকিৎসা করে নাই। তারপর আমরা চিটানে পাঠাইছি, চিটানে 2 দিন থাকার পরে উনি মারা গেছে। যেরকম কর্মস্থল, যেরকম বাসস্থল, যেরকম শিক্ষাস্থল, সেরকম 5টি মৌলিক অধিকার আমাদের কিছুই পাওয়া হলো না। তৃতীয় লিঙ্গের এদের চিকিৎসা সেবা দিতে বিব্রত হওয়ার কথা জানালেন ফেনীর জেলা সদর হাসপাতালের এই চিকিৎসক। আউটডোর বেসিসে যখন আমরা চিকিৎসা দিই তখন আমাদের কোনো সমস্যায় পড়তে হয় না। যখন ভর্তির প্রশ্ন আসে তখন আমরা তাদেরকে নিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। যদি তাদের জন্য পৃথকভাবে চিকিৎসার জন্য কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা যায়, সেটা অনেকটা এই সমস্যা নিরসনে সহায়ক হবে। ফেনী সমাজসেবা বিভাগের কাছে সঠিক কোনো হিসেব না থাকলেও হিজড়াদের দাবি, জেলায় তাদের সংখ্যা অন্তত 300। সহানুভূতি নয়, নিজেদের অধিকার নিয়ে বাঁচবার অধিকার যেমন সকল মানব সন্তানের, তেমনি আলাদা কোনো অংশ নয়, সমাজের অংশ হয়ে মৌলিক সব অধিকার না হোক, ন্যূনতম স্বাস্থ্যসেবা পেয়ে বাঁচার সুযোগ দিতে হবে, এমন একটাই দাবি এখন এখানকার এসব তৃতীয় লিঙ্গের মানুষগুলোর। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, সিদ্ধান্ত ইসির। গাজীপুরে মার্কিন পর্যবেক্ষক দলের কাছে 2 প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে কালক্ষেপণ করছে মিয়ানমার, আন্তর্জাতিক চাপ ছাড়া সংকট সমাধান সম্ভব নয়, নিউ ইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ 27 বছর পর চট্টগ্রামে 2 ভাইয়ের চোখ তুলে এসিড দিয়ে ঝলসে দেওয়ার মামলায় 8 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দণ্ডপ্রাপ্তদের 6 জনই পলাতক।
মৌলভীবাজারে শর্ট সার্কিট থেকে আগুনে মা মেয়ের মৃত্যু। গ্যাস ও বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগে মৃত্যু ঝুঁকিতে খোদ আবাসস্থল, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার তাগিদ। এবং 1 মাসের মধ্যেই গাছ থেকে নামানো হবে আম। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের চাষি। ভালো ফলনের স্বপ্নও বুনছেন কৃষক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।